যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত ৩ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউট ও মাইলস্টোন ক্যাম্পাসে কাউন্সেলিং শুরু। সংখ্যালঘুদের নির্যাতনের রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগ, মন্তব্য এনসিপির আহ্বায়কের। গঙ্গাচড়ার হিন্দু পল্লীতে হামলার নিন্দা। ৫ মাস পর শুরু কুয়েটের একাডেমিক কার্যক্রম। ক্লাসে ফিরে খুশি শিক্ষার্থীরা। আন্তরিকতার সঙ্গে উপাচার্যের ধন্যবাদ জ্ঞাপন। ভারী বর্ষণে বরিশাল খুলনায় জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী। সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত উত্তাল সাগর। এবং পটুয়াখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরা ১৫ জেলের সহ ট্রলার ডুবি। বিভিন্ন স্থান থেকে ৯ জনকে জীবিত উদ্ধার, নিখোঁজ ৬ জন। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। ৩১ জুলাইয়ের মধ্যে যেসব বিষয় ঐকমত্য আসবে তা চূড়ান্ত রূপ দেওয়া হবে। ইতোমধ্যে জুলাই সনদের খসড়া সব দলের কাছে দেওয়া হয়েছে। ২-১ দিনের মধ্যে প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের খসড়াও পাঠানো হবে। মঙ্গলবার সকালে আলোচনার শুরুতে এসব কথা বলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এ নিয়ে আরো জানাচ্ছেন নাইম আফসার। মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের শুরুতেই আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে, কোন প্রক্রিয়ায় হবে, এ নিয়ে নিজ নিজ যুক্তি উপস্থাপন করেন বিভিন্ন দলের নেতারা। বিষয়টি পরবর্তী সংসদের হাতে না দিয়ে কমিশনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা। কোনো একজনের ব্যাপারে কমিটির ৫ সদস্য, এটাও তো ঠিক আছে, মানে সরকারি দলের ২ জন এবং বিরোধী দলের ২ জন আর দ্বিতীয় বিরোধী দলের ১ জন, তাহলে ৫ জন হয়। কিন্তু এই ৫ জন কোন 5 জন আপনাদেরকে একটু বর্ণনা করতে হবে। বিএনপির পক্ষ থেকে যদি মনে করা হয় যে একটা লাস্ট রিসোর্ট হিসাবে এটা থাকবে, আমি মনে করি এটা আমরা এখানে খুব ডিফার না করে একটা দূরবর্তী অল্টারনেটিভ আমরা রাখতে পারি। কমিশনের প্রস্তাবনা হচ্ছে যে না, এটা ইকুয়াল থাকুক ভোট গ্রহণের সময়টাতে, চুজ করার সময়টাতে। আমরা ভোটার থেকে এটা চাই যে সবার আসলে ইকুয়াল স্ট্যাটাসই থাকুক। পরে দুর্নীতি দমন কমিশন নিয়ে আলোচনায় প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বিষয়ে ঐকমত্য জানান তারা। এর আগে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য আসবে তা চূড়ান্ত রূপ দেবে কমিশন। এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের জায়গাগুলো এবং গত এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশু দিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো। তো সে কাজে আপনারা প্রত্যেকেই আন্তরিকভাবে সকলে চেষ্টা করছেন। ইতোমধ্যে জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে বলেও জানান আলী রিয়াজ। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। জাতীয় সরকার গঠন এবং জাতীয় নির্বাচন কবে হবে তা পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ আয়োজিত ডিক্যাপ টকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় তিস্তা বহুমুখী প্রকল্পের দায়িত্ব নিতে চীন পুরোপুরি প্রস্তুত উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, এই সিদ্ধান্ত এখন বাংলাদেশকেই নিতে হবে। এ সময় বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরোধিতাও করেন তিনি। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ আয়োজিত ডিক্যাপ টকে অতিথি ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় চীন বাংলাদেশ সম্পর্ক সহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে কথা বলেন তিনি। বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহের কথাও জানান রাষ্ট্রদূত। We are working very closely with relevant agencies of Bangladesh. We are waiting for Bangladesh to provide from official channel for Chinese support in this project. So now we are working very closely with Bangladesh authorities on this. So China, our position is very clear. If Bangladesh want to China help, we are ready. সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে জাতীয় সরকার হবে কিনা তা দেশের অভ্যন্তরীণ বিষয়। আসন্ন জাতীয় নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে বলেও আশাও জানান ইয়াও ওয়েন। Either it's national government, the election you see, whether it's early, it's all sort of things. As a foreign diplomat, it's not for me to answer these questions. It is you are Bangladesh people. It's you to decide when the election be held. From our China side, we are good friend of Bangladesh.
We want to see a very successful, very smooth Bangladesh, and can be accepted by all the Bangladeshi people. এ সময় বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের বিরোধিতাও করেন চীনের রাষ্ট্রদূত। The US has rolled out a series of unilateral tariffs, including so-called reciprocal tariffs. The US imposed a 35% tariff on Bangladesh, one of the least developing countries, which is neither reasonable nor ethical. মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। চলমান সংস্কারে জনগণের নিরাপত্তা নিশ্চিত না হলে তা কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সংস্কারকে বিএনপি ভয় পায় না মন্তব্য করে বিএনপির মহাসচিব আরও পিআর পদ্ধতিতে নির্বাচন দেশের মানুষ বোঝে না, তাই দেশের মানুষ যে নিয়মে বোঝে সেই নিয়মে নির্বাচন করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আজও কাঁদছে গুম হওয়া পিতার সন্তানরা। বাবা বেঁচে আছেন কি নেই সেই খবরটুকুই এখন শুধু তাদের জানার আগ্রহ। বাবাকে ফিরে পেতে সন্তানদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বনানীর কামাল আতাদুর্গ মাঠ। মঙ্গলবার সকালে বনানীর মাঠে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের আয়োজনে অনুষ্ঠিত হয় গণতান্ত্রিক পদযাত্রায় শিশু শীর্ষক আলোচনা অনুষ্ঠান। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং যারা গুম হয়েছে তাদের সকলকে ফিরে পেতে চাই। সরকারের ওপর কোনো আশা আমাদের আর নাই, আমার ব্যক্তিগত আর নাই। এখন আমরা দলের উপর কাছে রাখতে পারি, যেহেতু আমার বাবা এই দল করেই গুমের শিকার হয়েছে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে সংস্কার জনগণের নিরাপত্তা দিতে পারে না সেই সংস্কার কোনো কাজে আসবে না। আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামো পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। পরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার নিয়ে বিএনপি ভয় পায় না, বরং স্বাগত জানায়। আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। আর লন্ডনের বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করার আহ্বান জানান মির্জা ফখরুল। রাজনৈতিক চেতনা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। চলছে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমি আমাদের সেই আর কথা না বাড়িয়ে আমাদের সেই দীর্ঘ প্রত্যাশিত ডাকসুর তফসিল ঘোষণা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন 2025 তফসিল ঘোষণা 29 জুলাই 2025 মঙ্গলবার বিকেল 4টা। খসড়া ভোটার তালিকা প্রকাশ 30 জুলাই 2025 বুধবার। খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ 6 আগস্ট 2025 বুধবার বিকেল 4টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট 2025 সোমবার বিকেল 4টা। মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 12 আগস্ট 2025 মঙ্গলবার থেকে 18 আগস্ট 2025 সোমবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই 20 আগস্ট 2025 বুধবার। প্রার্থীদের তালিকা প্রকাশ 21 আগস্ট 2025 বৃহস্পতিবার দুপুর 1টা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় 25 আগস্ট 2025 সোমবার দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টা। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর
2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোট গণনা তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই। হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র ডাকসু সমন্বিতভাবে নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষ থেকে প্রকাশ করা হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য। ধন্যবাদ আমার সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়কে। চলছিল ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সংখ্যালঘুতে নির্যাতনের রাজনীতি আওয়ামী লীগ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নিরালা মোড় এলাকায় পথসভায় তিনি একথা বলেন। নাহিদ আরও বলেন, রংপুরের সংখ্যালঘুদের বাড়িঘরে যারা হামলা ও ভাঙচুর করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। এ সময় এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, টাঙ্গাইলের তাঁত শিল্পকে পৃষ্ঠপোষকতার অভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সারা দেশে বৈষম্যহীন সমাজ গড়ার ঘোষণা দেন এনসিপি নেতারা। এই রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ, সংখ্যালঘুদের জমি দখল এবং লুটপাটের রাজনীতি এবং বিচার না করার রাজনীতি। আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই, রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যিনি ধর্ম অবমাননা করেছেন তাকেও বিচারের আওতায় আনতে হবে। শুধুমাত্র প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে টাঙ্গাইলের এই তাঁত শিল্পকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে। গাজীপুরে চলছে এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম ও দেওয়ান ইমন। শুরুতে যাচ্ছি নজরুলের কাছে। নজরুল, পদযাত্রা এখন কোথায় রয়েছে, এ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আজকে গাজীপুর যে রাজধানী মাঠ রয়েছে সেই মাঠের পাশে যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু আজকে আপনার এই সড়কে কিন্তু আপনার এনসিপির যে সমাবেশ করা অর্থাৎ পথসভা শেষ করে কিন্তু এই জনসভায় যোগ দিবেন। এর জন্য কিন্তু সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আপনি জানেন যে গাজীপুরের রাজধানী ইতিমধ্যেই এনসিপির নেতৃবৃন্দ কিন্তু আসতে শুরু করেছে। আমি যদি দেখাতে চাই, এখানে কিন্তু সড়কও কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে। আপনি জানেন যে এখানে কিন্তু এই মঞ্চে কিন্তু বক্তব্য রাখবেন আপনার নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস এবং ডাক্তার তাসনিম যারা এবং নাসির উদ্দিন পাটোয়ারি, এই সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু আসার কথা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার ফলে কিছুটা বিঘ্ন হচ্ছে। আপনি ইতিপূর্বেই কিন্তু আপনি জানেন যে গাজীপুরের একটি অংশ মাওনা চৌরাস্তা, সেখানে কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দ সেখানে সমাবেশ করছেন। সমাবেশ শেষ করে কিন্তু আমার যে গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা এলাকা সেখানে কিন্তু এসে বক্তব্য করবেন। তারপরে কিন্তু এখানে এসে কিন্তু মূল মঞ্চ যেখানে সেই মঞ্চে কিন্তু বক্তব্য রাখার কথা রয়েছে। তো সবকিছু মিলে কিন্তু সুন্দর পরিবেশ এখানে বিরাজ করতেছে। আপনি জানেন যে এই বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন হলেও কিন্তু যে তাদের যে কর্মী সমর্থক তারা কিন্তু আসছেন। তো এই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে। আমাদের সাথে এখন চান্দনা চৌরাস্তা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমন দেওয়ান। ইমন। নজরুল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর চৌরাস্তায় এবং এই যে জুলাই পদযাত্রা মাসব্যাপী যেটি করছে এনসিপি, তারই অংশ হিসেবে কিন্তু আজকে এনসিপির এই চৌরাস্তায় আসার কথা রয়েছে। আমরা এখন যেই জায়গাটিতে রয়েছে এখানে আমরা দেখেছি যে দুপুরের আগ থেকে কিন্তু এনসিপি যারা স্থানীয় নেতাকর্মী রয়েছে ওয়ার্ডের এবং বিভিন্ন থানা পর্যায়ে তারা কিন্তু গাজীপুর চৌরাস্তায় এসে তারা কিন্তু জমায়েত হয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা যেই ভাসমান যে মঞ্চটি তৈরি করেছেন সেখানে কিন্তু তারা স্থানীয় যারা নেতৃবৃন্দ তারা কিন্তু বক্তব্য রাখছিলেন এবং এখানে স্থানীয় যে নেতৃবৃন্দ এসেছেন এবং তারা কিন্তু এখন কিছুক্ষণের মধ্যেই এখানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসবেন তাদেরকে কিন্তু রিসিভ করার জন্য তারা এগিয়ে গিয়েছেন এবং সেই বিষয়টি আমরা এখানে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখেছি যে এনসিপির এই যে পদযাত্রা উপলক্ষে যেহেতু এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য
আছেন সেটি সেই জন্য কিন্তু এই পদযাত্রা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির নেতৃবৃন্দ ছাড়াও কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন এই গাজীপুর চৌরাস্তায়। এছাড়া এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেই কারণে কিন্তু আমরা পুলিশ সদস্যকে দেখেছি যে তারা কিন্তু খুব সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশ সদস্য এবং এপিবিএন এর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। এছাড়া যেহেতু গাজীপুর এখানে চৌরাস্তা একটি ব্যস্ততম সড়ক, সেই সড়কে যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় এই পদযাত্রা উপলক্ষে সেখানে দেখেছি যে ট্রাফিক পুলিশও কিন্তু তাদের যে দায়িত্ব সেটি কিন্তু তারা পালন করে যাচ্ছেন। এখনো পর্যন্ত এখানে যারা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাদের আসার কথা রয়েছে তারা এখনো এখানে এসে পৌঁছাননি। তবে কিছুক্ষণ আগে এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ তারা আমাদেরকে জানিয়েছেন যে খুব কাছাকাছি তারা অবস্থান করছেন, হয়তো আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে তারা পৌঁছাবেন। এবং এই যে দেশভর্তি যে জুলাই পদযাত্রা যে মাত্র 29তম দিনে গাজীপুরে এসে কিন্তু তারা যে তাদের যে বক্তব্য সেটি কিন্তু তারা এখানে কিন্তু সেই বক্তব্যগুলো রাখবেন এবং সেই উপলক্ষে কিন্তু এখানে এই যে সাধারণ মানুষ এবং এনসিপি নেতৃবৃন্দ আমার কাছে এনসিপির পদযাত্রা। ধন্যবাদ আপনাদেরকে। দীর্ঘ 5 মাস 10 দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে শিক্ষার্থীদের মাঝে। শিক্ষক ও ছাত্রদের আন্তরিকতার কারণে একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে বলে জানান উপাচার্য। সহকর্মী নুর ইসলাম রকির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। মঙ্গলবার সকালে দফায় দফায় বৃষ্টিতে ভিজে কুয়েটের শিক্ষার্থীরা তাদের ক্লাসরুমে প্রবেশ করে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের পাঠদান শুরু করেন। দীর্ঘ 5 মাস 10 দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মাঝে। আমাদের 18 ফেব্রুয়ারিতে লাস্ট ক্লাস হয়েছিল, এরপর দীর্ঘ প্রায় 5 মাস হয়ে গেছে ক্লাস বন্ধ। তো আজকে সকালে আমাদের 2টা ক্লাস হয়েছে। স্টুডেন্ট অনেক আসছে আর আজকে অনেকে আসবে। আমাদের অনেক গ্যাপ গেছে, এখন আমরা এটা কভার করার জন্য চেষ্টা করতে স্যাররা চেষ্টা করতেছে, আমরা তাদের সহযোগিতা করব। শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি ক্লাস শুরুর নির্দেশ দেন। তিনি জানান শিক্ষক ও ছাত্ররা ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে বলে একমত হয়েছে। তাদের আন্তরিকতার কারণেই একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে বলেও জানান উপাচার্য। সবার সঙ্গে বসেছি, বারে বারে বসেছি, বারে বারে সবার সঙ্গে কথা বলেছি, এই সমন্বয়টা করার চেষ্টা করেছি। আমার কাছে শুধু সমন্বয় করার কিছু না, আমি সমন্বয় করার চেষ্টা করি। গেল 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি সামাল দিতে ক্লাস ও হল বন্ধ ঘোষণা করে কুয়েট কর্তৃপক্ষ। ওই দিন তৎকালীন উপাচার্য সহ কয়েক শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে 4 মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। এরপর শিক্ষকরা আর ক্লাসে ফেরেননি। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এখন থেকে আর কাউকে প্রতীকী মূল্যে জমি লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বলেন, সরকার সার ও এলএনজি কিনে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে চায়। স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ প্রস্তাবনা নিয়ে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গেছেন বলেও জানান উপদেষ্টা। আশা করেন 2 দেশের আলোচনার মাধ্যমে ভালো ফলাফল আসার। জলিল টেক্সটাইল মিলের জমিটা যেটা নিতে চাচ্ছে সেটা আমরা প্রপোজ করেছি যে আমরা ওই যে প্রতীকী মূল্যে দেব না, এখন থেকে প্রতীকী মূল্যটা অ্যাভয়েড করব। যারাই নিতে চায় অর্থ দিয়ে নেবে, কারণ প্রতীকী মূল্য দিলে যারা নিয়ে যায় তারাও ঠিক এটাকে ইউটিলাইজ করা। আর যেখানে 10 একরের জমি দরকার, প্রতীকী মূল্য হলো আমার 100 একর লাগবে, তো এটা আমরা বলেছি দেব। যাদেরকে দেওয়ার বলছে ওদের থেকে প্রপোজাল আসুক, এটা সে আপনার ফিক্স করা হয়েছে ওরা দেবে। সরকারি বিভিন্ন দপ্তরে 76 লাখ টাকার অনুদান দিয়ে চিঠি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক সমন্বয়ক। সালাউদ্দিন আম্বার নামের ওই সমন্বয়কের স্বাক্ষর করা চিঠি ভাইরাল যোগাযোগ মাধ্যমে। জুলাই 36 উৎসব করতে অনুদান চেয়ে চিঠি দেওয়ার কথা স্বীকার করেছেন ওই সমন্বয়ক। কাজী শাহেদের প্রতিবেদন।
রাজশাহীর বিভিন্ন দপ্তরে অনুদান চেয়ে পাঠানো সমন্বয়কের চিঠি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অর্গানাইজার জুলাই ৩৬ মুক্তি উৎসব নাম দিয়ে ওই চিঠিতে স্বাক্ষর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। রাজশাহীর কমপক্ষে ৭০টি দপ্তরে এমন চিঠি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। চিঠি পেয়ে এরই মধ্যে ২ লাখ টাকা দিয়েছে সিটি কর্পোরেশন। তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। এখন আমি সচিব কাজে আছি, আপনি একটু এই বিষয়ে প্রশাসক স্যারের সাথে কথা বলেন, কিংবা যে সংশ্লিষ্ট অন্যদের সাথে কথা বলেন। হ্যাঁ, সালাউদ্দিন আম্মারের একক স্বাক্ষরে অনুদান চেয়ে পাঠানো চিঠি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনের শরিকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও একজন সমন্বয়ক বিভিন্ন প্রায় ৭০টা সরকারি প্রতিষ্ঠানে তারা ৭৬ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। একজন ছাত্র রাজনীতি কর্মী হিসাবে এটা খুবই দুঃখজনক এবং লজ্জার। আবার এমন দেখা গেছে যে এনসিপির একটা পকেট সংগঠন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদেরকে হাতে রেখে মানে চাঁদাবাজির একটা নেটওয়ার্ক গড়ে উঠেছে। অতীতে দেখেছি যে ছাত্রলীগ, আওয়ামী লীগ আপনার ৭১-এর চেতনা বিক্রি করে বাংলাদেশে রাজনীতি করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের চেতনা বিক্রি করে একদল চাঁদাবাজি করছে। সালাউদ্দিন আম্মারের দাবি চাঁদা নয়, অনুদান চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টারও স্বাক্ষর ছিল। একটা চিঠি, ওইটা একটা প্রপোজাল ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ছাত্র উপদেষ্টার সিগনেচার দিয়ে একটা প্রপোজাল ছিল। ওই প্রপোজালের একটা পেজকে পাবলিশ করা হয়েছে। প্রোগ্রাম করব যেটার আয়োজনের ভিসি স্যারের সিগনেচার সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা আয়োজন, এবং এই ফান্ডটাই হচ্ছে এই বিভিন্ন আয়োজনের ফান্ড দেওয়ার জন্য। নগর ভবন থেকে বিভিন্ন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টাল প্রোগ্রামের জন্য এই ফান্ড থেকে বাজেট দেওয়া হয়। নগর ভবন থেকে আবেদন করলে তারা বাজেট দেয়, প্রপোজাল ঠিকঠাক মতো দিতে পারলে। তো এইটা যে এমন না যে চাঁদার জন্য চিঠি বা বিষয়টা এমন না। সিটি কর্পোরেশন ছাড়াও দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এমন চিঠি দেওয়ার কথা স্বীকার করেছেন সাবেক এই সমন্বয়ক। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মৌসুমী বায়ুর প্রভাবে বরিশাল সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো চলমান রয়েছে। কখনো ভারী, আবার কখনো থেমে থেমে বৃষ্টি পড়ছে। টানা বৃষ্টিতে বরিশাল নগরী বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে নোয়াখালীতে আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। কিছুদিন উন্নতির দিকে থাকার পর ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা আবার পুরনো রূপ ধারণ করেছে। পানি উঠাচ্ছে অনেক বাসাবাড়ি ও দোকানপাটেও। এদিকে কিছুটা উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বরিশাল নগরী জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, জলাবদ্ধতায় কি দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী? সমাধানে স্থায়ী উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা জানাবেন আমাদের। দেখুন, একটু বৃষ্টি হলেই কিন্তু বরিশাল নগরী জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এতে দুর্ভোগে পড়ে নগরবাসী। এই মুহূর্তে আমি আছি বরিশাল নগরীর অন্যতম একটি ব্যস্ত সড়ক নবগ্রাম রোডে, এবং এই রোডটিতে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই কিন্তু আসলে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং নগরবাসীর যে দুর্ভোগ তা কিন্তু এই যে সড়কটি, এই সড়কটি দিয়েই কিন্তু আপনি বুঝতে পারছেন যে কতটা দুর্ভোগে আছে নগরবাসী। শুধু এই নবগ্রাম রোডই নয়, বরিশাল নগরীর যে অন্যান্য যে সড়কগুলো আছে, যেমন ভাটিখানা, অক্সফোর্ড মিশন সহ যে অলিগলিগুলো আছে, প্রতিটি অলিগলিতেই কিন্তু আসলে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমরা নগরবাসীর সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছে যে আসলে জনপ্রতিনিধি আসে, জনপ্রতিনিধি যায়, তবে তাদের যে দুর্ভোগ, এই দুর্ভোগের কিন্তু কোনো শেষ নেই বলে তারা দাবি জানিয়েছেন। সবাই আসলে নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেন যে এই জলাবদ্ধতা নিরসনে তারা কাজ করবেন, কিন্তু বাস্তবে তা কিছু হয় না বলে দাবি তার। তবে বর্তমানে কিন্তু নতুন করে তারা আশার আলো দেখছে এবং তারা দাবি জানাচ্ছে যে যাতে দ্রুত এর সমাধান হয়। কি কি ভোগান্তিতে পড়তে হয়? অনেক পানিতে অনেক কষ্ট করি ভাইয়া, কিন্তু এত সমস্যা ঘর দিয়ে নামাই যায় না, এত কষ্ট তো করা যায় না কোনো রকমেরই না। আপনার দাবি কি? আমাকে দাবি যেমন রাস্তাঘাটটা যদি একটু কমপ্লিট করে দেয় তাহলে আমাকে একটু শান্তি হয় না। আমাকে গরিবের শান্তি তো এইটাই। আপনার দাবি কি? আমাকে দাবি যেমন রাস্তাঘাটটা যদি কমপ্লিট করে দেয় তাহলে আমাকে একটু শান্তি হয় না। আমাকে গরিবের শান্তি তো এইটাই। আমাকে গরিবের শান্তি তো এইটাই।
আমরা নগরবাসীর সাথে কথা বলছিলাম, তারা কিন্তু তাদের দুর্ভোগের কথা জানাচ্ছিল। যারা আসলে এই যে জলাবদ্ধতা নিরসনে কাজ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটা জানিয়েছে যে আসলে বরিশাল নগরীতে একটা সময় বেশ কিছু খাল ছিল, তবে সেই খালগুলো দখল এবং দূষণের কারণে আসলে ভরে গিয়েছে এবং এর ফলে যে বরিশাল নগরী জুড়ে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেই যে পানিটি সেটি আসলে নিষ্কাশনের যে কাঙ্ক্ষিত যে ব্যবস্থা সেটি না থাকার ফলে কিন্তু এই জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। এর পাশাপাশি যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো কিন্তু উন্নত করতে হবে বলে কিন্তু তারা জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম বরিশাল যে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের সাথে, তারা যেটা জানিয়েছে যে জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে বেশ কিছু প্রকল্প চলমান আছে, পাশাপাশি মন্ত্রণালয়েও কিছু প্রকল্প জমা দেওয়া আছে। এগুলো যদি বাস্তবায়ন করা হয় তার পরপরই কিন্তু এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বরিশালবাসী, এমনটাই কিন্তু দাবি তাদের। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগর কন্যা নামের একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় 4 দিন সমুদ্রে ভেসে থাকার পর মঙ্গলবার ভোরে 9 জেলেকে উদ্ধার করেছে অন্য 2টি মাছ ধরা ট্রলার। এখনও নিখোঁজ রয়েছেন 6 জেলে। এর আগে শুক্রবার সকাল 10টার দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ের 75 কিলোমিটার গভীরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। উদ্ধারকৃত জেলেরা জানান, সমুদ্রে জাল ফেলার পর হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউয়ের তাণ্ডবে তাদের ট্রলারটি ডুবে যায়। বাসে ভর করে ভাসতে থাকেন তারা। পরে ঢেউয়ের তোড়ে কয়েকজন হারিয়ে যায়। নিখোঁজের সন্ধানে কাজ করছেন বলে জানিয়েছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান। রাঙামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ইউপিডিএফ একটি আস্তানায় অভিযান চালিয়ে AK-47 অস্ত্রসহ ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন কর্তৃক ইউপিডিএফ এর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নরেন্দ্র কারবারি ত্রিপুরা পাড়া নামক একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে সশস্ত্র দলটি সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে সেনাটহলে দলের উপর গুলি বর্ষণ করে পালানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। অতঃপর তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর টহল দল কর্তৃক একটি সাবমেশিন গান, 3টি দেশীয় তৈরি বন্দুক, একটি LG, একটি সাবমেশিন গানের ম্যাগাজিন, একটি পোজ 7 রাউন্ড অ্যামুনিশন, 17 খালি খোসা, 25টি বিভিন্ন লটের SMG'র খালি খোসা, 2টি কার্তুজ, 4টি ওয়াকাটকি, একটি মটোরোলা সেট, 4টি ওয়াকাটকি চার্জার, 2টি ক্যামেরা, একটি স্পাই ক্যামেরা, সানগ্লাস, কুমিল্লার বুড়িচং উপজেলার একটি ভাড়া বাড়ি থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী ভোরে ছাদ থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার শব্দে প্রতিবেশীরা তাদের ঘরে গিয়ে মরদেহ দেখতে পান। সহকর্মী সুমন কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকার ছাত্তার ভিলা নামক বাড়ির ছাদ থেকে মঙ্গলবার ভোরে লাফিয়ে পালিয়ে যান স্বামী মীর হোসেন। শব্দ শুনে প্রতিবেশীরা এসে বাড়িটির 3য় তলার একটি কক্ষে মা মেয়ের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা ফেনীর ছাগলনাইয়া উপজেলার জাহেদা আক্তার এবং তার মেয়ে মিশু। জাহেদা স্থানীয় একটি জুতা কোম্পানিতে চাকরি করতেন। বাড়ির মালিক আবুল খায়ের জানান, গেল 12 জুলাই রাজমিস্ত্রি মীর হোসেন ওই বাসা ভাড়া নেয়। ভোরে হঠাৎ সে বাসা থেকে লাফিয়ে পড়ে পালালে ঘরে গিয়ে মরদেহ দেখতে পান তারা। রাত আনুমানিক 3:30 বা 3টা এই সময় যে ভাড়াটিয়া যে মারছে মহিলারে, ওর খালতো ভাইরে ফোন দিছে। ওর খালতো ভাই মূলত রামপুর জিয়ান ফ্যাক্টরিতে জব করে। তো ফোন দিয়ে বলছে যে এমনি ওরা নাকি মারা গেছে। তো ও জিজ্ঞেস করছে কিভাবে মারা গেছে, বলছে বিষ খেয়ে মারা গেছে। মানে মীর হোসেন গাছ থেকে যখন নিচে পড়ছে টিনের উপরে, তখন অনেক শব্দ হয়েছে। পরবর্তীতে আমরা দৌড়ে আবার ডিসে চলে আসি আঙ্কেলের কাছে, যে এরকম উনি তো লাভ দিছে ছাদ থেকে। পরে আমি পরবর্তীতে ওই রাস্তার দিকে যাই যে উনি ওদিকে গেছে কিনা। পরবর্তীতে যাই, আমরা আর খুঁজে পাইনি তাকে। বুড়িচং থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করা ঘর থেকে বিষক্রিয়ার আলামত উদ্ধার করা হয়েছে। মরদেহ পাওয়ার পর আমরা ওইখানে রিপোর্ট প্রস্তুত করি
এখন ওইখান থেকে আমরা একটা কীটনাশকের বোতল উদ্ধার করি এবং মা এবং মেয়ে দুজনের মুখে থেকে বিভিন্ন লালা বা ফেনা জাতীয় বা বিষক্রিয়া জাতীয় এরকম আমরা দেখতে পাই। এই ঘটনায় দ্রুত তদন্ত করে শাস্তি নিশ্চিতের দাবি স্বজন সহ স্থানীয়দের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। টঙ্গীর বিসেক এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধার হয়েছে। ৩৬ ঘন্টা পর মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুরের একটি বিলে কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। রোববার সন্ধ্যার দিকে বৃষ্টির সময় রাস্তা পারাপারের সময় স্ল্যাববিহীন একটি ড্রেনে পড়ে যায় ওই নারী। পানির তীব্র স্রোতে দ্রুত তলিয়ে যায়। ঘটনার পরপরই টঙ্গী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযানে নামে। পরদিন ঢাকা থেকে ডুবুরি দলও যুক্ত হয়। টঙ্গী বিসেক এলাকার ম্যানহোল থেকে শুরু করে পাশের খাল ও ড্রেনে তল্লাশি চালায় তারা। এদিকে অরক্ষিত ড্রেন ও জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ জানান স্থানীয়রা। সবকিছু মিলিয়ে আজকে তৃতীয় দিনের মাথায় আমরা এই টঙ্গীর এই বাস ধরার পিছনে যে বিল আছে, বিলের মধ্যে আমাদের ঢাকা থেকে ডুবুরি টিম আগত, তাদেরকে নিয়ে টঙ্গী ডুবুরি টিম এর ভিতরে নেমে পড়ে এবং নামার সঙ্গে সঙ্গে আমরা কচুরিপানার ভিতরে লাশটি পেয়ে যাই। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত লামিয়া আক্তার সোনিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনী। মঙ্গলবার দুপুরে সাভারের বিরুলিয়ার বাগনিবাড়ি কেন্দ্রীয় কবরস্থানে সম্মান প্রদর্শন এবং শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিমান বাহিনী প্রধানের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উইং কমান্ডার আব্দুস বাসেদ। একই দিন লক্ষ্মীপুরের সায়ান ইউসুফের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। দুপুরে সদর উপজেলার বশিকপুর গ্রামে সায়ানের বাড়িতে যান বাহিনীর প্রতিনিধি দল। সায়ানের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তারা। যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নওগাঁয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১। মঙ্গলবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাম জগলুর হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে হাইকোর্ট বিভাগের অনুমোদন প্রয়োজন হবে বলে আদালত উল্লেখ করেন। একই সঙ্গে আসামিকে ৬০ দিনের মধ্যে আপিল করারও সুযোগ দেওয়া হয়েছে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত রানী বেগমের পরিবার। এর আগে ২০১৫ সালের ১০ আগস্ট রাতে মাথায় আঘাত করে রানী বেগমকে হত্যা করা হয়। চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে কয়েক গুণ। এতে কেজি প্রতি দাম কমেছে ৩০০ টাকা পর্যন্ত। সরবরাহ ও দাম কমায় আবারও জমে উঠেছে মাছঘাট আনন্দিত ক্রেতারাও। তারা বলছেন দাম আরো কমলে স্বাচ্ছন্দ্যে ইলিশ কিনতে পারবেন। বিক্রেতাদের আশা সরবরাহ বাড়লে দাম আরো কমবে। সহকর্মী শরীফ আহমেদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কুর চৌধুরী। সকাল থেকেই নৌপথ ও সড়ক পথে বিপুল পরিমাণ ইলিশ নিয়ে চাঁদপুর মাছঘাটে ভিড় করছে জেলেরা। আড়তে তোলা ইলিশ নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে। মাছঘাটে এসেছে ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ। ১ কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকায়, যা গতকাল ছিল ২৪০০ থেকে ২৫০০ টাকা। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ ১৮০০ থেকে ১৯০০ টাকা, আর ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ মিলছে ১৫০০ থেকে ১৬০০ টাকায়। দাম কিছুটা কমায় খুশি ক্রেতারা, তবে আরো কমলে স্বাচ্ছন্দ্যে কেনা যাবে বলে মত দিয়েছেন তারা। আজকে মোটামুটি ইলিশের সরবরাহ বেড়েছে এবং দামও মোটামুটি আস্তে আস্তে কমতেছে। আমরা গতকাল বেচছি ২৫০০ টাকা কেজি, আজকে মাছ বিক্রি করলাম ৩০০ টাকা কেজি। ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় খুশি আড়তদাররা। ব্যবসায়ীরা জানিয়েছেন সরবরাহ বৃদ্ধির ফলে কেজিতে ইলিশের দাম ২০০ থেকে ৩০০ টাকা কমেছে। আজকে অনেক ইলিশ মাছ আড়তে আছে, তবে মাছের দামও মোটামুটি অনেক কম আছে, তবে আরো কমলে আমাদের জন্য অনেক ভালো হইতো। আগের তুলনায় মাছের দাম অনেক কম আছে। মৌসুমের শুরুতে চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ কম থাকলেও আজ বেড়েছে চোখে পড়ার মতো। যেখানে আগে প্রতিদিন ৫০ থেকে ১০০ মণ ইলিশ আসতো, আজ এসেছে ৪০০ থেকে ৫০০ মণ। ব্যবসায়ী নেতারা আশা করছেন আগামী সপ্তাহ থেকে সরবরাহ আরো বাড়বে। গতকালকে ১০০ থেকে ১২০ মণ ছিল, কিন্তু আজকে সেই জায়গায় ৪০০ মণের উপরে, প্রায় ৪৫০ মণ, প্রায় ৫০০ মণও পৌঁছতে পারে। এরকম বিকাল নাগাদ হয়তো ফাইনাল হিসাবটা পাবো। নানা সংকট পেরিয়ে চাঁদপুর মাছঘাটে আবারও ইলিশের সরবরাহ বাড়তে শুরু করেছে। সাধারণ মানুষের প্রত্যাশা সরবরাহ আরো বাড়লে দাম আরো আসবে নাগালের মধ্যে। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা প্রাপ্তদের মাঝে চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের চান্দগাঁও এলাকার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সচিব অধ্যাপক AYMD জাফর এবং সঞ্চালনায় ছিলেন তানভীর হোসাইন।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। প্রধান অতিথি বলেন, ট্রাস্ট অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিরলসভাবে কাজ করছে। চট্টগ্রাম মেডিকেলে 3টি ডায়ালিসিস মেশিন সরবরাহ করা এখন গড়ে 15 জন রোগী বিনামূল্যে সেবা পাচ্ছেন। এছাড়া ট্রাস্টের মাধ্যমে এতিম ও অনাথ শিশুদের আবাসন ও শিক্ষা দরিদ্র মেয়েদের বিয়েতে সহায়তা এবং অন্যান্য মানবিক ও সামাজিক উন্নয়ন কার্যক্রম চালু রয়েছে। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।